ট্রেনের মধ্যে 6 বছরের একটা ছোট্ট ছেলে কান্না করছে আর বলছে, আন্টি তুমি কোথায় চলে গেলে? আমার যে খুব ভয় করছে। আমার অনেক খিদে পেয়েছে। আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? তুমি এসো তাড়াতাড়ি আমার কাছে। ছেলেটার কান্না দেখে ট্রেনের এক মহিলা যাত্রী খুব মায়া হয়। সে ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন বাবু? তোমার নাম কি? আর তোমার মা কোথায়? শিলা বেগমের কথা শুনে ছোট ছেলেটা কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার আমার নাম রিয়াজ। আমার মা তো নেই। পুলিশ আমার মাকে নিয়ে চলে গেছে। আমি এখানে আন্টির সাথে এসেছিলাম, কিন্তু ভিড়ের মধ্যে আমি আন্টিকে দেখতে পাচ্ছি না। আমার খুব খিদে পেয়েছে। ছোট ছেলেটার কথা শুনে শিলা বেগমের মায়া হয়। সে বলে, ঠিক আছে, তুমি কি খাবে বলো, আমি তোমাকে কিনে দিচ্ছি। রিয়াজ খাবারের নাম বললে শিলা বেগম কিনে দেয়। তারপরের স্টেশনে শিলা বেগমের নেমে যাওয়ার কথা, কিন্তু রিয়াজ শিলা বেগমের গা ঘেঁষে বসে থাকে। শিলা বেগমের ছেলেটাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। তার মনে হয় ছেলেটা নিশ্চয়ই হারিয়ে গেছে। তাই ছেলেটাকে নিয়ে সে স্টেশনে নেমে জিআইপি পুলিশের কাছে যায়। কিন্তু পুলিশকে দেখে রিয়াজ শিলা বেগমকে জড়িয়ে ধরে আর বলে, না, আমি ওদের কাছে যাব না। আমার পুলিশকে খুব ভয় লাগে। আমার মা যখন মারা গিয়েছিল তখন পুলিশ এসেছিল আমাদের বাড়িতে। ওরা মাকে নিয়ে চলে গিয়েছিল। আমি পুলিশের কাছে যাব না। আমার খুব ভয় করছে মা। রিয়াজের কথা শুনে শিলা বেগম রিয়াজকে বলে, কিন্তু বাবু, ওরা তো পুলিশের লোক হলেও ওরা ভালো। ওরা তোমার ক্ষতি করবে না। ওরা তো তোমার বাড়ির লোককে খুঁজে দেবে। না, ওরা ভালো না। আমি তোমার সঙ্গে যাব। মা কোথাও ঘুরতে গেলে আমি খাবার কিনে দিত। আমার খুব খিদে পেয়েছিল। আমি আন্টিকে বলেছিলাম, কিন্তু আমায় আন্টি খাবার কিনে দেয়নি। ছেলেটার কথা শুনে শিলা বেগম বুঝতে পারে কিছু ব্যাপার আছে, তাই ছেলেটা ভয় পাচ্ছে। শিলা বেগম বিয়ের 5 বছরের মাথায় বিধবা হয়। 3 বছরের ছোট্ট একটা মেয়েকে নিয়ে থাকে। ওর মেয়ের নাম পুতুল। তার বয়স এখন 5 বছর। শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরে শিলা বেগম মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়িতে তার ভাই ও ভাইয়ের বউ দেখতে পারে না শিলা বেগমকে। তাই শিলা বেগম তার মা লুসি বেগমকে নিয়ে আলাদা থাকে। লুসি বেগম সবজি বিক্রি করে বাজারে, আর শিলা বেগম লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে। স্বামী মারা যাওয়ার পর শিলা বেগমকে পুনরায় বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে বিয়ে করতে চায়নি। প্রথমবার সুখ না হলে আর কোনোদিনই তার সুখ হবে না, তার মনে এই ধারণাই ছিল। তাছাড়াও তার স্বামীকে খুব ভালোবাসত। অভাবের সংসার হলেও তার স্বামী তাকে খুব ভালোবাসত। কোনো কিছু বলার আগেই সে এনে দিত। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনায় সে মারা যায়। নিজের ভাগ্যকে দায়ী করে শ্বশুরবাড়ির অবহেলা অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে মায়ের কাছে আসে। আর জীবনে বিয়ে করার ইচ্ছা তার হয় না। রিয়াজকে বারবার বলার পরও রিয়াজ শিলা বেগমকে ছাড়তে চায় না। তাই বাধ্য হয়ে শিলা বেগম রিয়াজকে নিয়ে তাদের বাড়িতে আসে। রিয়াজকে দেখে শিলা বেগমের মেয়ে পুতুল বলে, মা, তোমার সাথে এই ভাইয়াটা কে? মেয়ের কথা শুনে শিলা বেগম হাসে আর মেয়েকে বলে, এটা তোর বড় ভাই, একে তুই ভাইয়া বলবি। মায়ের কথা শুনে মেয়ে আনন্দে লাফাতে থাকে আর রিয়াজকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, তুমি আমার বড় ভাইয়া? পুতুলের এরকম ব্যবহারে রিয়াজ কি বলবে বুঝতে পারে না। সে শিলা বেগমের দিকে তাকায়। শিলা বেগম রিয়াজকে বলে, রিয়াজ, এটা তোমার ছোট্ট একটা বোন। এর নাম পুতুল। আর আজ থেকে পুতুল তোমার খেলার সাথী। তোমার আর কোনো বন্ধুর দরকার নেই। তুমি বলেছিলে আন্টি তোমাকে কারো সাথে খেলতে দেয় না। এই বোন তোমার সাথে খেলবে। আজ থেকে তুমি এখানেই থাকবে আর আমাকে মা বলে ডাকবে। তোমার একটা নানি আছে, কিছুক্ষণ পরে সেও চলে আসবে, কেমন? শিলা বেগমের মুখ থেকে বোনের কথা শুনে রিয়াজের মনে কি আনন্দ। সে বলে, ওর নাম পুতুল, ও আমার বোন। বাহ, কি আনন্দ! আমার খুব বোনের ইচ্ছে ছিল। মা বলেও ছিল আমার বোন হবে, কিন্তু মা কেন চলে গেল? শিলা বেগম বুঝতে পারলো রিয়াজের মনের কষ্ট। তাই রিয়াজকে বলল, রিয়াজ, তুমি ছোট্ট বোনের সাথে খেলা করো। আমি তোমাদের জন্য রান্না করি। তোমাদের তো খিদে পেয়েছে, খেতে হবে। নানি বাজার থেকে চলে আসবে। তুমি তো আমার মিষ্টি ছেলে। পুতুল, ভাইয়ের সাথে খেলা করো। কিছুক্ষণ পর শিলা বেগমের মা লুসি বেগম বাড়ি ফিরে আসে। সে রিয়াজের দিকে তাকিয়ে থাকে। সেটা দেখে শিলা বেগম বলে, মা, আমার ছেলে। শিলা বেগমের কথা শুনে তার মা লুসি বেগম বলল,
তোর ছেলে বলতে ঠিক বুঝলাম না, তোর আবার ছেলে হলো কবে? মায়ের কথা শুনে শিলা বেগম সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে লুসি বেগম বলল, সবই ঠিক আছে, কিন্তু পরের ছেলে তো, হয়তো বাবা মা ওকে খুঁজছে। আমি কি করব বলো? আমি তো পুলিশের কাছে গেলাম, কিন্তু ছেলেটা কিছুতেই গেল না। তার উপর আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল আর মা মা করছিল। আমার কেমন যেন মায়া হলো। আমি জানি না আমি ঠিক করলাম কি না, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ছেলেটা অসহায়, তাই ওকে এখানে নিয়ে এলাম আমাদের বাড়িতে। ওর মুখ থেকে শুনেছি ওর মা নাকি নেই, মা মারা গেছে। হয়তো ওকে ওর বাড়ির লোক ফেলে চলে গেছে, ইচ্ছা করেই ফেলে গেছে হয়তো। যার মা থাকে না তার কাছে পুরো দুনিয়া অন্ধকার। সে যাই হোক, মা, আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়েছে, তাই আমি ছেলেটাকে আর কোথাও যেতে দেব না। ও আমাদের কাছেই থাকবে। ও যখন বড় হবে তখন সব কিছু খুলে বলবো। ও তখন সিদ্ধান্ত নেবে কি করবে। আর প্রতিবেশীরা কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি বলে দেবে আমি যেখানে কাজ করি তাদের পরিচিত আত্মীয়র ছেলে, তার বাবা মা মারা গেছে, কেউ নেই, তাই ওর দেখাশোনা করার জন্য আমার হাতে ওকে তুলে দিয়েছে। মেয়ের মুখ থেকে এসব কথা শুনে লুসি বেগম বলল, তুই যা ভালো বুঝিস তাই করবি। মা, তোমার আপত্তি নেই তো? আপত্তি থাকবে কেন? আমি তো জানি তুই কত বাচ্চা ভালোবাসিস। তোর ছেলের খুব শখ ছিল, কিন্তু আল্লাহ তার আগে জামাইকে কেড়ে নিল। তুই আর দ্বিতীয় বিয়ে করলি না, তাই এই ছেলেকে তুই মানুষ কর, তোর মনের আশা কিছুটা হলেও পূর্ণ হবে। তারপর শিলা বেগম রিয়াজকে স্কুলে ভর্তি করে দিল। তারপর থেকে শিলা বেগমের বাড়িতে রিয়াজ থাকা শুরু করলো। এইভাবে সুখ দুঃখের মধ্যে দেখতে দেখতে রিয়াজের 12 বছর পার হয়ে গেল। সে কলেজে পড়ে। আজকে রিয়াজ কলেজে এসেছে। কলেজে ঢুকে সে একটা মেয়ের সঙ্গে ধাক্কা খায়। মেয়েটা কিছুটা ইচ্ছা করে রিয়াজকে ধাক্কা মারে। মেয়েটা চিৎকার করে বলে, এই শালা কুত্তার বাচ্চা, তুই কানা নাকি? আমাকে ধাক্কা মারলি কেন? বিশ্বাস করো, আমি সত্যি আপনাকে দেখিনি। আমি বিশ্বাস করব তোর মতো ভিখারির বাচ্চাকে? তোরা আমাদের মতো সুন্দরী বড় লোকদের মেয়ে দেখলেই তোদের মাথা ঠিক থাকে না, তাই না? সামিরার কথায় রিয়াজ বিরক্ত হয় আর সে বলে, আপনি কি সব উল্টোপাল্টা কথা বলছেন? ঠিক বলছি, চল প্রিন্সিপালের ঘরে। তোকে আজকে কি করি দেখ। আমাকে ধাক্কা মারার মজা তখন বুঝবি। সামিরার কথায় ভয় না পেয়ে রিয়াজ বলল, ঠিক আছে, চলুন, আমার কোনো সমস্যা নেই। আমি কোনো দোষ করিনি, তাই আমি ভয় পাই না। রিয়াজের কথা শুনে সামিরা বলে, ব্যাটার বড় বড় কথা বলার বের করছি। সামিরা, রিয়াজ আর ওদের সাথে রিয়াজের একজন বন্ধু ও সামিরা দুজন বান্ধবী আসে। সামিরা প্রিন্সিপালকে বলে, স্যার দেখুন না, এই ছেলেটা আমাকে ধাক্কা মেরেছে। আমি আসছিলাম আর ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সামিরার কথায় প্রিন্সিপাল কুতুবউদ্দিন সরকার বলে, ঠিক আছে সামিরা, আমি বিষয়টা দেখেছি। তুমি এই তো সবে কলেজে এসেছো, আর এরই মধ্যে এখানে ঝামেলা শুরু করে দিয়েছো। স্যার আমি কি আপনাকে মিথ্যা কথা বলছি? সত্যি কথা বলছি। দেখুন স্যার, ও আমাকে ধাক্কা দিয়েছে, আমি পড়ে গেছি, আমার ব্যথা লেগেছে, আর আপনি সেই সব না করে বলছেন আমি ঝামেলা করছি। জানেন তো আমি কার মেয়ে? আমার বাবা কলেজে ডোনার, তাই আমার সাথে কথা বলার আগে একটু ভেবে বলবেন। আমি জানি তোমার বাবা একজন বিখ্যাত আইনজীবী, আর সে এই কলেজের একজন ডোনার। আমরা ওনাকে রেসপেক্ট করি। আমি অবশ্যই তোমার কথা শুনবো, কিন্তু তার আগে আমি সিসিটিভি ক্যামেরায় তোমার বিষয়টা দেখাচ্ছি। তুমি যখন ওনাকে চিৎকার চেঁচামেচি করেছিলে তখন আমি দেখেছি। রিয়াজ আমাদের কলেজে বেস্ট স্টুডেন্ট। ও কখনো কোনো ঝামেলায় থাকে না, ও খুব ভদ্র ছেলে। আজ 2 বছর আমাদের কলেজে আছে। এই 2 বছরে আমাদের কলেজে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট শুধু নয়, আমাদের এই কলেজের অন্য ডিপার্টমেন্টের থেকে বেস্ট ও। আমি জানতাম তুমি আমার কাছে অভিযোগ নিয়ে আসবে। তারপরে আমি সিসিটিভিতে দেখি, আর তাতে যা উঠে এসেছে তুমি সেটা দেখে নাও। কথাটা বলে প্রিন্সিপাল স্যার সিসিটিভি ফুটেজ উপস্থিত স্টুডেন্টদের দেখাতে থাকে। তারা দেখতে পায় সামিরা হাসতে হাসতে রিয়াজকে ধাক্কা মারে। রিয়াজ কিছুটা অন্যমনস্ক ছিল, সে পড়ে যাচ্ছিল।
কোনোভাবে নিজেকে সামলে নেয়। সিসিটিভি ফুটেজে সব কিছু দেখার পর তার এক বান্ধবী পলি সামিরাকে বলে, তুই সত্যি একটা বাজে মেয়ে। আমি বারবার তোকে বলেছিলাম তুই মিথ্যে অভিযোগ করবি না। ভাইয়ার কোনো দোষ নেই। আমি তো জানি তুই ওকে ধাক্কা মেরেছিস। তোর সাথে আমি আর কথা বলবো না। কলেজে আসতে না আসতেই অসভ্যতা শুরু হয়ে গেছে। না জানি তুই আর কি কি করবি। কথাটা বলে পলি রুম থেকে বেরিয়ে যায়, আর তার সাথে তার বাকি বান্ধবীরাও বেরিয়ে যায়। সামিরা রিয়াজের দিকে কটমট করে তাকিয়ে সেও চলে যায়। সামিরা চলে গেলে প্রিন্সিপাল স্যার বলে, রিয়াজ, ওই মেয়েটি প্রচুর অহংকারী, আমি সেটা জানতাম। ওর অতীত সম্বন্ধে আমি অনেক কিছুই জানি। ওর বাবা কোর্টের একজন আইনজীবী, আমার ঘনিষ্ঠ বন্ধু। তাই আমি জানতাম ও মিথ্যে কথা বলবে। ওর চেঁচামেচি শুনে সিসিটিভি ক্যামেরাতে কি ঘটেছে তাতে নজর দিই আর সব জানতে পারি। তুমি চিন্তা করবে না রিয়াজ, তুমি আমাদের কলেজে বেস্ট স্টুডেন্ট। আমি তো জানি তুমি কি ফ্যামিলি থেকে এসেছো। তোমার মা কষ্ট করে তোমাকে পড়াচ্ছে। আমি তোমার জন্য ন্যায় বিচার দেব। হতে পারে ও কোটিপতির মেয়ে, কিন্তু বিচারের ক্ষেত্রে আমি সঠিক সিদ্ধান্ত নেব। প্রিন্সিপাল স্যারের কথা শুনে রিয়াজ বলল, ধন্যবাদ স্যার, আমাকে সঠিক বিচার দেওয়ার জন্য। এদিকে সামিরা বাড়িতে এসে রুমের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। তাকে দেখে তার মা নূরজাহান বেগম বলে, কি হয়েছে কি তোর? তুই কেন এরকম করছিস? পাগল হয়ে গেছিস নাকি? আর রুমের দামি দামি জিনিসপত্র ভেঙে ফেলেছিস? ওই শালাকে আমি ছাড়বো না, আর প্রিন্সিপালকেও আমি দেখে নেব। শালা আমাকে অপমান করে এত বড় সাহস! এই তুই এরকম করবি না, আগে মাথা ঠান্ডা কর। আর কি হয়েছে বল। আমি তোর বাবাকে ফোন করছি। কে তোর সাথে খারাপ ব্যবহার করেছে? মায়ের কথা শুনে সামিরা তার মাকে ধরে কাঁদতে থাকে আর বলে, মা, আমি ওই ছেলেকে শাস্তি দেব, তুমি বাবাকে বলবে। আর প্রিন্সিপাল স্যারকে ছাড়বো না। কি হয়েছে না বললে বুঝবো কি করে? প্রিন্সিপাল স্যার কি করেছে? ওই তো যত নষ্টের গোড়া, আমার কথা না শুনে ওই ছেলেকে বেশি বিশ্বাস করলো। তারপর সামিরা কাঁদতে কাঁদতে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব সময় তার মা বলে, তুই শান্ত হ, তোর বাবা ফিরুক, আমি সব বলবো। আর তোর বাবা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবে। হ্যাঁ, তুমি কথা বলো। আমি আর এই কলেজে পড়বো না। ওই স্যারটা কানা, চোখে দেখতে পায় না। সামিরার কথায় নূরজাহান বেগম রেগে যায় আর মেয়েকে বলে, ছি সামিরা, স্যারদের নিয়ে এইসব কথা বলতে নেই। উনারা গুরুজন, উনাদের রেসপেক্ট করতে হয়। রেসপেক্ট নাকি ছাই? ওরকম বাজে স্যারকে রেসপেক্ট করব? বাবা এলে আমি বাবাকে বলবো যেভাবে হোক ওই স্যারের চাকরিটা যেন চলে যায়। বাবা তো একজন বিখ্যাত আইনজীবী, বাবা সব পারবে। মেয়ের কথায় নূরজাহান বেগম রেগে যায় আর বলে, চুপ কর, উল্টোপাল্টা কথা বলিস না। বিখ্যাত আইনজীবী বলে সে সব কিছু করতে পারবে? প্রিন্সিপালের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে সেক্ষেত্রে দেখা যাবে। কিন্তু এই ভদ্রলোক যথেষ্ট ভালো, কলেজের প্রত্যেকে তাকে সম্মান করে, এলাকার প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। তোর বাবার সাথে ভালো সম্পর্ক, সামান্য তোর কথা এই কাজটা করতে পারবে না। তাহলে এই ছোট লোককে কলেজ থেকে তাড়িয়ে দাও, তবে আমি কলেজে যাব। তা না হলে আমি পড়বো না। আমার ইচ্ছে ছিল আমি একজন ডাক্তার হব। আমাকে অন্য জায়গায় ভর্তির ব্যবস্থা করে দাও। বাবা বলেছিল চেন্নাইয়ে ডাক্তারি পড়তে পাঠাবে। তুমি যোগাযোগ করতে বলো, ওইখান থেকে আমি MBBS করব। কিছুদিনের মধ্যে আমার জয়েন্টের রেজাল্ট বেরিয়ে যাবে। আশা করি আমি ভালোভাবে পাশ করব। রাতের বেলা সামিরার বাবা সেলিম খান বাড়িতে এলে সামিরা তার বাবাকে বলে, বাবা, মা তোমায় কিছু বলেনি? মেয়ের কথা শুনে সেলিম খান মেয়ের মুখের দিকে তাকায়, তারপর বলে, কেন, কি হয়েছে? তোর মা কিছু বলেছে? তারপর সামিরা তার বাবাকেও একই কথা বলে। সব শুনে সেলিম খান মেয়েকে কাছে বসায়, মেয়েকে আদরের সুরে বলে, সীমা, তুমি অন্যায় করেছো। তোমার স্যার আমায় ফোন করেছিল। তুমি যেটা করেছো সেটা ঠিক কাজ করোনি। ওই ছেলেটা যথেষ্ট ভদ্র ছেলে,
ও একজন মেধাবী ছেলে, ওই কলেজে বেস্ট স্টুডেন্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে ওকে ভালোবাসে। আর তুমি তাকে ধাক্কা দিয়েছো, ইচ্ছা করে অন্যায় তুমি করেছো। তারপর মিথ্যা অভিযোগ করেছো স্যারের কাছে। স্যার সিসিটিভি ক্যামেরায় দেখেছে, ভুলটা তোমার ছিল, তুমি কাজটা ঠিক করোনি। বাবার কথা শুনে সামিরা বলে, ওই ছেলেটাকে কলেজ থেকে তাড়িয়ে দিতে হবে, তবে আমি কলেজে যাব। ওই ছেলেটা ওই কলেজে গর্ব, পরপর 2 বছর বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। আমি নিজে ওর হাতে পুরস্কার তুলে দিয়েছি। আমি জানি ছেলেটা খুবই মেধাবী, তাই তোমার কথায় ওর মেধাকে নষ্ট করা যাবে না। গরিবের ছেলে, ও নিজের যোগ্যতায় ওই কলেজে এসেছে, তাই ওকে কোনোভাবেই বঞ্চিত করা ঠিক হবে না। ভুল তুমি করেছো, তুমি ওকে সরি বলবে। আমার বয়ে গেছে ওকে সরি বলতে। আমি আর ওই কলেজে পড়বো না। আমার জয়েন্ট রেজাল্ট বেরিয়ে যাবে সামনের সপ্তাহে। আমি চেন্নাই থেকে MBBS করব। ঠিক আছে, তাই হবে। তুমি সামনের মাসে চেন্নাইয়ের কলেজ থেকে MBBS করবে, পরে তুমি এখানে ফিরে আসবে, নিজের চেম্বার খুলবে। বাবার মুখ থেকে এসব কথা শুনে সামিরা বলে, কিন্তু বাবা। সামিরা তার বাবাকে কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু মেয়ের কথা শেষ হবার আগে সেলিম খান বলে, কোনো কিন্তু নয় মা, জয়েন্টের রেজাল্ট বেরোনোর পরেই আমরা রওনা হব। ওখানে তোমার অ্যাডমিশন হবে। আমি আর তোমার মা দুজনেই যাব। আমার চেন্নাইতে কিছু কাজ আছে, দেখতে দেখতে তোমার ডাকতেই হয়ে যাবে। তারপর তুমি ফিরে আসবে। আমরা নিয়মিত তোমাকে ফোন করব, আর প্রত্যেক মাসে আমিও তোমার মা পালা করে তোমাকে দেখে আসব। ওখানে গিয়ে কিন্তু কোনো অন্যায় করবে না। তারপরে জয়েন্ট রেজাল্ট বেরোলে সামিরা ডাক্তারিতে চান্স পায়। সামিরাকে নিয়ে তার বাবা মা চেন্নাই চলে যায়, আর সেখানকার কলেজে তাকে ডাক্তারিতে ভর্তি করে দেয়। সামিরা এই গল্পের নায়িকা। তার বয়স এখন 18 বছর। মেয়েটা যেমন অহংকারী তেমনই জেদি। ওকে সেলিম খান ও নূরজাহান বেগম অনেক আদরের সাথে মানুষ করেছে। তার কারণ কিছু অতীতে ঘটনা আছে, যেগুলো পরে জানতে পারবেন। এদিকে কলেজ থেকে আসার পর রিয়াজের ছোট বোন পুতুল বলে, ভাইয়া, পরশুদিন থেকে আমার পরীক্ষা শুরু হচ্ছে, তুমি আমাকে নিয়ে যাবে? বোনের কথা শুনে রিয়াজ বলল, কটা থেকে পরীক্ষা? সকাল 10টা থেকে। ঠিক আছে, আমি নানিকে নিয়ে এসে তবে যাব। পুতুল মা কোথায়? মা এখনো আসেনি। জানো ভাইয়া, মা আরও 2টো বাড়িতে কাজ বেশি করছে। এদিকে মায়ের শরীর ভালো নয়। পুতুলের মুখ থেকে এই কথা শুনে রিয়াজ বলল, আমি কালকে একজনের সাথে দেখা করতে যাব। সেই ভদ্রলোক বলেছিল একটা পার্ট টাইম কাজের কথা। তার সাথে যদি আমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি তাহলে কিছু টাকা আসবে। মাকে আর পরের বাড়িতে কাজ করতে হবে না। নানিকে আর আমি বাজারে পাঠাবো না। নানির কত কষ্ট হয়, ভোরবেলা বাজারে যাবে, সবজি বিক্রি করবে, আবার বাজার থেকে ফিরবে। নানির তো বয়স হচ্ছে বল। ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে পুতুল বলল, তুমি বললে ভাইয়া, মা কিন্তু শুনবে না। আর মা গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে তোমাকে কোনো কাজ করতে দেবে না। মা সেদিন বলেছিল কাজ করলে পড়াশোনার ক্ষতি হবে, আগে পড়াশোনা শেষ করুক, তারপর কাজ করবে। মা বলছে বলে কি আমাকে শুনতে হবে নাকি? আমি এখন বড় হয়ে গেছি, আমি তো সংসারের কষ্ট দেখতে পাচ্ছি। মা ভোরবেলা উঠে চলে যাচ্ছে, কতগুলো বাড়িতে বাসন মাজার কাজ করে, আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসছে। নানি সেই ভোরবেলা যাচ্ছে, আবার কত বেলায় বাড়ি আসছে, আর আমি একটা যোগ্য ছেলে হয়ে বসে বসে খাচ্ছি। এটা আমারও তো লজ্জা। ওদের কথা শুনে পাশের রুম থেকে নানি লুসি বেগম বলে, এখন কাজ করতে হবে না, আর তো 2 বছর পর তোর পড়াশোনা শেষ হয়ে যাবে। তারপর তুই যখন চাকরিটা পেয়ে যাবি, আমি আর তোর মা পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তারপর তোর আমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তবে বিয়ে দেওয়ার আগে তোকে একটা বাড়ি করতে হবে, তা না হলে এই ছোট বাড়িতে কেউ মেয়ে দেবে না। তার আগেই বোনের বিয়ে দিতে হবে। বোন বড় হয়েছে। সেদিন ওই পাড়ার কালু বলছিল ওর ছেলে নাকি পুতুলকে পছন্দ হয়েছে, বিয়ে করতে চাইছে। ছেলেটা নাকি আরবে থাকে, প্রচুর পয়সার মালিক, ওখানে বড় বাড়ি, অনেক সম্পত্তি আছে। নানির মুখ থেকে এই কথা শুনে পুতুল রেগে যায়, আর সে চিৎকার করে বলে, এই বুড়ি, একদম ওই লোকটার সাথে কথা বলবে না। ওই লোকটা ভালো নয়, আর ওর ছেলেটাও ভালো নয়। তারপর ভাইয়াকে উদ্দেশ্য করে পুতুল বলে, জানো ভাইয়া, ওই ছেলেটা
আমার পিছু নিয়েছিল আর আমাকে বাজে কথা বলছিল আর আমায় খুব বিরক্ত করছিল। ওর কথা শুনতে আমার ভালো লাগছিল না। আমি বলেছিলাম, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি ভাইয়াকে গিয়ে বলে দেব। ও বলেছিল, আমি কি তোর ভাইয়াকে ভয় পাই নাকি? একে তো কুড়িয়ে পেয়েছিস ভাইকে, তারপর ভাইয়া ভাইয়া করছিস। জানো ভাইয়া, আরও অনেক বাজে বাজে কথা বলছিল। আমি সেগুলো কখনো তোমায় বলতে পারবো না। শুধু একটা কথা বলবো, ওই ছেলেটা ভালো নয়। আমি মরে গেলেও ওই ছেলেকে কখনো বিয়ে করব না। পুতুলের মুখ থেকে এসব কথা শুনে রিয়াজ রেগে যায় আর বলে, তুই ছেলেটাকে একবার আমাকে দেখাবি তো, আমি ওর সাথে কথা বলবো। ওর এত বড় সাহস আমার বোনকে বাজে কথা বলে। না, ওর সাথে কথা বলতে হবে না। কুকুরের লেজ কখনো সোজা হবে না। ওদের ফ্যামিলিটাই ওরকম। আপ ভালো তো জগৎ ভালো। আমি যদি নিজে ভালো থাকি ভাইয়া, কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। আমি এখন পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। বোনের কথা শুনে রিয়াজ হাসে আর বলে, আমি জানি আমার বোন পারবে। আমার বোন খুব ভালো মেয়ে। আমি তো দেখি আমার বোন কত পরিশ্রম করে। পরীক্ষা হলে রিয়াজ পুতুলকে নিয়ে যায় আর কালুর ছেলে মন্টু সেখানে দাঁড়িয়ে থাকে। পুতুলকে উদ্দেশ্য করে বলে, এটাই বুঝি তো সেই কুড়িয়ে পাওয়া ভাইয়া? আজকে আমার পরীক্ষা, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি না চাইলেও আমাকে তো কথা বলতে হবে। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি কালকে চলে যাচ্ছি, 3 মাস পর ফিরবো, তারপর তোমাকে বিয়ে করব। আর পরীক্ষা দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। কথাটা বলে মন্টু পুতুলের দিকে এগোতে থাকলে রিয়াজ গিয়ে মন্টুর গালে চড় মারে। সাথে সাথে মন্টু সেখানে পড়ে যায়। রিয়াজ তাকে ঝাঁঝালো স্বরে বলে, শালা কুত্তার বাচ্চা, তোর কি করে সাহস হলো আমার বোনের সাথে এভাবে কথা বলার? রিয়াজের কথা শুনে মন্টু বলে, বোন শালা, এটা তোর মায়ের পেটের বোন? তোকে তো কুড়িয়ে পেয়েছে রে, ও তোর বোন কি করে হবে? রক্তের সম্পর্ক থাকলেই বোন হয়, তা না হলে বোন হয় না। আমাদের 2 ভাই বোনের আত্মার সম্পর্ক। ওপর থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, তাই তোর মতো শকুনের নজর থেকে আমার বোনকে আমি রক্ষা করব। তোর তো বোন আছে, তুই তোর বোনকে নিয়েই থাকতে পারিস। আমার বোনের দিকে নজর দিচ্ছিস কেন? দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। কিছু লোক সেখানে জড়ো হয়ে যায়। এক ব্যক্তি সেখানে এসে মন্টুকে বলে, এই মিন্টু, আমি কদিন ধরে লক্ষ্য করছি তুই মেয়েটাকে বিরক্ত করছিস। মেয়েটা যখন তোকে পছন্দ করছে না তখন তুই কেন ওকে জ্বালাচ্ছিস? তুই বাইরে থাকিস, অনেক ভালো মেয়ে পেয়ে যাবি। এই মেয়েটাকে বিরক্ত করবি না। আর ছেলেটার নাম রিয়াজ, একে আমি চিনি, ও খুব ভালো ছেলে। আর পুতুল ওর নিজের বোন না হলেও ও পুতুলকে যথেষ্ট ভালোবাসে। ওদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে কালিতে লিপ্ত করবি না। তুই এখান থেকে চলে যা, তা না হলে আমরা প্রত্যেকে সাক্ষী দিব তোর বিরুদ্ধে। পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে যাবে। তখন খুব ভালো হবে তোর বিয়ে করার শখ মিটে যাবে। জেলখানায় বসে থাকবি আর জেলের ভাত খাবি। অচেনা ব্যক্তির কথা শুনে মন্টু ভয় পেয়ে যায়। সে সেখান থেকে চলে যায়। তারপর সে ব্যক্তি রিয়াজকে বলে, বাবা, তুমি যাও তোমার বোনকে নিয়ে, আজকে পরীক্ষা। আমি তোমাদের 2 ভাই বোনকে চিনি, তোমার মা নানি সবাইকেই চিনি। ওনারাও খুব ভালো মানুষ। তোমার 2 ভাই বোন খুবই ভালো। ওই মন্টু প্রতিদিন তোমার বোনকে বিরক্ত করে। আমরা এখানে দোকানের প্রত্যেকটা লোক সেটা দেখি। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, ছেলেটাকে একদিন বলবো, কিন্তু তার আগেও ও আজকেও এরকম অসভ্যতা করলো। এটা ভালো নয়। গ্রামের মেয়ে মা বোনদের সম্মান দিতে হবে। ওর বাবা লোকটা খুব একটা ভালো নয়, বাজে ফ্যামিলি থেকে এসেছে তো। তবে আমরা আছি, তুমি চিন্তা করবে না। তোমার বোনের আজকে পরীক্ষা, ও খুব টেনশনে আছে। তুমি এখান থেকে তোমার বোনকে নিয়ে যাও। রিয়াজ ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে, ভাবি, সামিলা যে বাইরে পড়তে গেল, তুমি আমায় বললে না তো? তোমায় বললে কি করতে তিশা? সামিরাকে যেতে দিতে না? ঠিক তা নয়, ও তোমাদের দায়িত্বে আছে। তোমরা ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না তো কে করবে? তুমি যখন জানো তাহলে জিজ্ঞাসা করছো কেন? তবুও তো আমি ওকে তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা আইনের সমস্ত নিয়ম মেনে ওকে দত্তক নিয়েছো। ও আমার বান্ধবীর মেয়ে।
আমার তো ইচ্ছে করে মেয়েটা কি করছে জানার। জানার ইচ্ছা হলে বাড়িতে একদিন এসো, না হলে। সামিরা কবে ফিরবে? দেরি আছে, ডাক্তারি পড়তে গেলে আগে ডাক্তারি পড়া শেষ হোক, তবে তো বাড়ি ফিরবে। ঠিক আছে, এখন রাখছি, পরে সামিরাকে ফোন করবো আমি। তিশা বেগম হলো সেলিম খানের মামাতো বোন। সেলিম খান আর নূরজাহান বেগমের বিয়ের 10 বছর পর কোনো সন্তান হয় না। তারা সামিরাকে দত্তক নিয়ে মানুষ করছে, আর তিশা বেগম এই সামিরার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল। সামিরা তিশা বেগমের বান্ধবীর মেয়ে। এই গল্পের মধ্যে রহস্য লুকিয়ে আছে। আপনারা গল্পের মধ্যেই থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। এভাবেই কেটে গেল আরও কয়েকটা বছর। রিয়াজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করছে, আর পুতুল ইতিহাসে অনার্স ছাত্রী। একদিন রিয়াজ একটা বিজ্ঞাপন দেখে যে একজন আইনজীবীর কাজের লোকের দরকার। বাড়িতে সেই আইনজীবীর চেম্বার আছে, তার পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করতে হবে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখে রিয়াজ সেই অফিসে ইন্টারভিউ দেয়। আইনজীবী সেলিম খান ইন্টারভিউ নেয়। সেলিম খান রিয়াজকে জিজ্ঞেস করে, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র, তোমার রেজাল্ট খুবই ভালো, তুমি একজন মেধাবী স্টুডেন্ট। আমি তোমাকে বেস্ট ছাত্রের অ্যাওয়ার্ড দিয়েছিলাম, তোমার হয়তো মনে নেই, কিন্তু তোমাকে দেখে আমি চিনতে পেরেছি। তুমি এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কেন আমার কাজে কাজ করবে? তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সেলিম খানের কথা শুনে রিয়াজ হাসলো, তারপর বলল, স্যার, বর্তমান বাজারে চাকরির অবস্থা জানেন তো। মেয়েটাকে কেউ চাকরি দেয় না, টাকা থাকলে তবেই চাকরি হয়। আর আমি গরিবের ছেলে, তাই আগে থেকেই প্রতিযোগিতা থেকে সরে গেছি। আমি কাগজে বিজ্ঞাপন দেখলাম, আপনার প্রস্তাব আমার ভালো লাগলো, তাই আমি এখানে এসেছি। আইন সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? জ্ঞান আছে কি নেই আমি বলতে পারবো না, তবে রাষ্ট্রবিজ্ঞান আমার প্রিয় সাবজেক্ট। কম্পিউটার জানো? হ্যাঁ স্যার, জানি। ঠিক আছে, তুমি কাল থেকে কাজে চলে এসো, আর আমি তোমাকে এই মুহূর্তে 8,000 টাকা মাইনে দেব। তুমি সকাল 10টা থেকে আমার সাথে থাকবে। আমি যখন কোর্টে যাব তুমি আমার সাথেই থাকবে। বিকালের দিকে তোমার ছুটি। বাড়ির চেম্বারে আমি সন্ধ্যা 7টা থেকে 9টা 2 ঘন্টা বসি, তখন তুমি আমার সাথে থাকবে আমার চেম্বারে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। রিয়াজ সেলিম খানের ওখানে কাজ করতে থাকে। সেলিম খানের স্ত্রী নূরজাহান বেগম রিয়াজকে খুব ভালোবাসে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। এদিকে সামিরা তার বাবাকে ফোন করে আর বলে, বাবা, আমার কালকে ডাক্তারি পরীক্ষার রেজাল্ট। আমি কালকে রেজাল্ট নিয়ে পরশুদিন বাড়ি ফিরে যাচ্ছি। ওখানে গিয়ে চেম্বার খুলবো, তুমি ব্যবস্থা করে দেবে। মেয়ের কথা শুনে সেলিম খান বলে, চেম্বারের থেকে তো কোনো নার্সিং হোমে প্র্যাকটিস করা ভালো। ঠিক আছে বাবা, তুমি তাই করো। আমার এক বন্ধু নার্সিং হোম আছে, আমি ওদের সাথে কথা বলবো। ওখানে কাজ করে অভিজ্ঞতা লাভ করলে তোর সুবিধা হবে। একজন বড় ডাক্তার আছে, সে লন্ডন থেকে MBBS করে এসেছে। ওর কাছ থেকে তুই আরও শিক্ষা নিতে পারবি। প্র্যাকটিক্যাল করতে করতে তোর অভিজ্ঞতা আরও বেড়ে যাবে। পরবর্তীকালে তোর যদি মনে হয় তুই তার সাথে ডাক্তারের চেম্বার খুলতে পারিস। ডাক্তারিতে সামিরা ভালোভাবে পাশ করে। তার 1 সপ্তাহ পর সামিরা বাড়ি ফিরে আসে। এদিকে তিশা বেগম সামিরার সাথে দেখা করবে বলে সেলিম খানের বাড়িতে আসে। তিশা বেগমকে দেখে সামিরা জড়িয়ে ধরে আর বলে, আন্টি, আমি ভাবতে পারিনি তুমি আসবে। কতদিন আমি তোমায় দেখিনি। কেমন আছো তুমি আন্টি? সামিরার কথায় তিশা বেগম হাসলো আর বলল, আলহামদুলিল্লাহ। সামিরা, তোর খবর কি? তুই আসবি শুনে আমি আরও দেখা করতে এলাম। এই তো সবে বাড়ি এলাম, এখন তো খবর ভালো। সামিরা তখন বাড়িতে ছিল না। তিশা বেগম নূরজাহান বেগমের সাথে গল্প করছিল। হঠাৎ সেলিম খানের সাথে রিয়াজকে দেখে তিশা বেগম জিজ্ঞেস করে, ভাবি, ছেলেটা কি? কার কথা বলছো তিশা? রিয়াজের কথা? ওর নাম রিয়াজ। ও তোমার ভাইয়ের সাথে কাজ করে। খুবই ভালো ছেলে, কিন্তু খুব গরিব। ছোটবেলায় নাকি ওর মা মারা গেছে, তারপর কার সাথে ট্রেনে করে যাচ্ছিল, কেউ ফেলে ওকে চলে গেছে। ওখানে এক মহিলা সাথে ওর পরিচয় হয়। ওই মহিলাই ওকে বাড়িতে নিয়ে যায় আর ওকে মানুষ করে। এখন ওকে মা বলে ডাকে। ওই মহিলা আর তার মা থাকে, আর ওদের সাথে ওর এক মেয়ে থাকে আছে। ওর মেয়েটার নাম পুতুল। মেয়েটা খুবই মিষ্টি। একবার রিয়াজের সাথে আমাদের বাড়িতে এসেছিল। নূরজাহান বেগমের মুখ থেকে এই কথা শুনে তিশা বেগমের মাথা ঘুরতে থাকে। সে কি বলবে ভেবে পেল না।
বসা থেকে উঠে পড়ে কিছুক্ষণ শুয়ে থাকলো। বিকেলবেলা সামিরা বাড়ি এলে নূরজাহান বেগম দেখে সামিরা জোরে কথা বলছে আর কী সব বলছে। সেসব কথা শুনে নূরজাহান বেগম খুব বিরক্ত হয়। তিশা বেগম কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সামিরা, এত চিৎকার করছিস কেন? তিশা বেগমের কথা শুনে সামিরা বলল, দেখেন আন্টি, আমি গাড়িটা নিয়ে গেছি বলে বাবা আমাকে বকছে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসতে বলল। আমি আবার ড্রাইভারকে দিয়ে গাড়িটা পাঠিয়ে দিলাম। সেজন্য মাকে বলেছিলাম, বাবার কি এমন এমার্জেন্সি দরকার ছিল যে গাড়ির প্রয়োজন হলো? বাবা তো সন্ধ্যের পর বাড়িতেই থাকে। মা বলছিল বাবার কাছে যে কাজ করে তার নাকি নানির শরীর খারাপ, সেজন্য বাবা গাড়ি করে তাকে দিয়ে এলো। বাড়িতে কাজ করে তার জন্য এত দরদ কিসের বলো আন্টি? আমার বাবার সবেতেই একটু বাড়াবাড়ি করে। সামিরার কথা শুনে তিশা বেগম বলল, ভাবি, তুমি রাগ করছো? সামিরা কিন্তু ঠিকই বলেছে। ওই ছেলেটাকে আমার ভালো লাগেনি। ওকে ভাইয়ের কাছে কাজ করতে হবে না, ভাইয়াকে অন্য লোক দেখতে বলবে। তিশা বেগমের মুখ থেকে এই কথা শুনে নূরজাহান বেগম বলল, ওটা তোমার ভুল ধারণা তিশা। ছেলেটা ভালো, তোমার ভাইয়া ওকে খুব পছন্দ করে। একজন মেধাবী স্টুডেন্ট, খুব ভালো কাজ করে, আমাদের এখানে কাজ করছে। তাই তা না হলে ও আরও ভালো কিছু করার যোগ্য। আশা করি ও করবে। এই তো সবে শুরু, ভবিষ্যতে অনেক বড় জায়গায় যাবে। নূরজাহান বেগমের কথা শুনে বিরক্ত হলো আর মনে মনে বলল, সেই আশায় বসে থাকো, তার আগেই ওকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। শুধু এই বাড়ি থেকে নয়, এই পৃথিবী থেকে তাড়াবো। তার পরের দিন হঠাৎ খাবারের টেবিলে সামিরা দেখতে পায় তার মা একটা ছেলেকে খেতে দিচ্ছে। ছেলেটাকে দেখে সামিরা চিনতে পারে। সে চিৎকার করে বলে, এই তুমি কি করছো এখানে? সামিরার চিৎকার শুনে তার মা নূরজাহান বেগম বলে, তুই চিনিস রিয়াজকে? চিনি, আর খুব ভালো করে চিনি। আর ও এখানে কি করছে? ও তোর বাবার কাছে কাজ করে। কি? তার মানে এই লোকটা বাবার কাছে কাজ করে? তুমি জানো ওর জন্য আজকে আমি কলেজ ছেড়ে চলে যাচ্ছি? সামিরার কথা শুনে নূরজাহান বেগম বলল, হো তাই? রিয়াজ সামিরা যা বলেছে তা কি সত্যি? নূরজাহান বেগমের কথা শুনে রিয়াজ সামনের দিকে তাকালো। তারপর সেদিনই কিছু ঘটনা তার মনে পড়ে গেল। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, অনেক আগে তো, তাই ভুলে গিয়েছিলাম। ম্যাডাম বললেন বলে সব মনে পড়ে গেল। তারপরও নূরজাহান বেগম সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, রিয়াজ এখানে কাজ করে, আর সেদিনের ঘটনা তোর বাবা আমাকে বলেছে সেদিনের দোষটা তোর ছিল। তুই ওর সাথে কোনো বেয়াদবি করবি না। ও ভালো ছেলে, খুব ভদ্র শিক্ষিত আর গরিবের ছেলে। এই বাড়িতে ওকে কখনো অপমান করবি না, আর অতীতে যা হয়েছে সেটা ভুলে যাবি। নূরজাহান বেগমের কথা শুনে সামিরা রাগ দেখে ওখান থেকে চলে যায় আর মনে মনে বলে, তোকে বাবা মা যতই আগলে রাখুক, তোকে আমি ছাড়বো না। আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো, তা না হলে আমার নাম সামিরা নয়। সামিরা যখন বিড়বিড় করছে সেটা দেখে তিশা বেগম বলল, কি হলো সামিরা, এই সকালবেলা কি নিয়ে চিৎকার করছিস? আবার এখন মনে মনে কি বিড়বিড় করছিস? কি হয়েছে কি তোর? তিশা বেগমের কথায় সামিরা বলল, তুমি জানো আন্টি, বাবার কাছে যে ছেলেটা কাজ করে ও একটা বাজে ছেলে। ওর জন্য আমাকে কলেজ ছাড়তে হয়েছিল, আর বাবা সব জেনে শুনে ওকে কাজে নিয়েছে। সেজন্য আমার খুব রাগ ধরেছে। তাই? সামিরা, কেন, কি হয়েছে? তারপর সামিরা তিশা বেগমকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তিশা বেগম বলে, একদম ছাড়বি না ছেলেটাকে, তো বাজে ছেলে। এই ছেলেটাকে আমারও ভালো লাগেনি। ও যদি বাড়িতে থাকে আমার মনে হয় তোর বাবা মা ওকে বেশি গুরুত্ব দেবে। তুই এই ছেলেটাকে যেভাবেই হোক তাড়ানোর ব্যবস্থা কর। যেটা কলেজে করতে চেয়েছিলিস, কলেজে পারিসনি, সেটা তুই বাড়িতে কর। আমি তোকে বলে দিচ্ছি কি করতে হবে। তিশা বেগমের কথা শুনে সামিরা কিছু বুঝতে পারে না। সে তিশা বেগমের মুখের দিকে তাকায়, তারপর বলে, আমি ঠিক বুঝলাম না আন্টি, তোমার কথায় কি করতে হবে? তারপর তিশা বেগম সামিরাকে সবকিছু বুঝিয়ে বলল। সব শুনে সামিরা বলল, ওটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একেবারে অত বড় মিথ্যা অপবাদ দেব? তোর কি মায়া হচ্ছে নাকি এই ছেলেটার জন্য? আমি আজকে বাড়ি চলে যাব। তুই কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করবি। ওই ছেলেটাকে এমন শাস্তি দিবি
সারা জীবন যেন জেলের মধ্যে আটকে থাকে। এইভাবে তিশা বেগম সামিরার ব্রেন ওয়াশ করতে থাকে। তিশা বেগম বাড়ি চলে গেল। প্রতিদিন ফোন করে সামিরাকে উত্তেজিত করতে থাকে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। সামিরা একটা প্রাইভেট নার্সিং হোমে ডাক্তার হিসেবে জয়েন করেছে। এদিকে রিয়াজ তাদের বাড়িতে কাজ করছে। সামিরার মনে একটাই প্রশ্ন আসছে, রিয়াজকে এখান থেকে তাড়াবে কি করে? তার বাবা মা খুব পছন্দ করে, মা তো রিয়াজ বলতে পাগল। তাই ওদের চোখে যেভাবেই হোক রিয়াজকে ছোট করতেই হবে। সে প্ল্যানকে সফল করতে উদ্যত হলো। সেদিন আকাশে মুষলধারায় বৃষ্টি। নূরজাহান বেগমের শরীর খারাপ থাকে সেলিম খান ওখানে ডাক্তার দেখাতে গেছে। রিয়াজ তখন চেম্বারে বসে কাজ করছিল আর সামিরা বাড়িতেই ছিল। সামিরা রিয়াজের কাছে এলো আর রিয়াজকে বলল, রিয়াজ, তুমি কি ব্যস্ত আছো? সামিরার কথা শুনে রিয়াজ একটু অবাক হলো, কারণ সামিরা কখনো রিয়াজের সাথে কথা বলেনি। সে অবাক দৃষ্টিতে সামিরার দিকে তাকালো। সেটা লক্ষ্য করে সামিরা বলল, কি দেখছো অমন করে আমার দিকে? সামিরার কথা শুনে রিয়াজ বলল, না কিছু নয়। কিছু বলবে আমাকে? সারা বাড়িতে আলো জ্বলছে, অথচ আমার রুমের আলোটা জ্বলছে না। আকাশে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কিছু হয়ে গেল না তো? তাই তোমার কাছে এসেছিলাম। তুমি একবার দেখবে চলো না? যদি কিছু হয় তাহলে আমাকে মেকানিককে খবর দিতে হবে। আমি তো কারেন্টের কাজ কিছু জানি না। আলোটা জ্বলছে না কেন তুমি দেখে বলতে পারবে না? যদি ওটা খারাপ হয়ে যায় তাহলে পাল্টে দিতাম। তা কেন দেখতে পারবো না? তাহলে চলো আমার রুমে, আমার কাজ আছে, তাই আলো দরকার। এরপর রিয়াজ সামিরার পিছু পিছু যায়। সামিরা রুমে ঢোকে। চেক করতে যাবে কি সামিরা রিয়াজকে জড়িয়ে ধরে, নিজের বিছানায় ফেলে আর চিৎকার করে বলে, কি আছো? আমাকে বাঁচাও। দারুণ চাচা, তুমি এসো, আমাকে বাঁচাও। ওই ছেলেটা আমাকে শেষ করে দিল, আমাকে নষ্ট করে দিল, আমার ইজ্জত নষ্ট করে দিল। বাড়ির সবাই তখন সামিরার চিৎকারে সামিরার রুমে ছুটে যায় আর দেখে সামিরা কাঁদছে। আর রিয়াজ হাত জোর করে বলছে, সামিরা, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি আমাকে মিথ্যা বদনাম দিও না। আমি জানি তুমি আমায় পছন্দ করো না। আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর এখানে কাজ করব না। শুধু একটা অনুরোধ, আমাকে কলঙ্কিত করো না। তুই আমার এত বড় সর্বনাশ করে আবার আমার কাছে ক্ষমা চাইছিস? বাড়ির দারোয়ান শাহজাহান সামিরাকে বলে, কি হয়েছে মা? তুমি চিৎকার করে কাঁদলে কেন? আর রিয়াজ এখানে কেন? দারোয়ানের কথায় সামিরা কাঁদতে কাঁদতে বলল, চাচা, এই জানোয়ার আমার ইজ্জত নষ্ট করেছে। আমি কলঙ্কিত হয়ে গেছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। তুমি বাবা মাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। দারোয়ান শেখ শাহজাহান সেলিম খান নূরজাহান বেগমকে ফোন করলো। ওরা তাড়াতাড়ি বাড়িতে চলে এলো। বাড়িতে এসে সবকিছু শোনার পর তারা স্তব্ধ হয়ে গেল। নূরজাহান বেগম রিয়াজের কাছে গিয়ে বলল, বাবা, আমি যে তোমাকে বড্ড বেশি বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাস নষ্ট করে দিলে। তুমি ঠিক কাজ করনি। এইভাবে সামিরার ক্ষতি না করলেও পারতে। ম্যাডাম, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ও শুধু শুধু আমার নামে। কথাটা শেষ করতে দিল না, তার আগে সেলিম খান রিয়াজকে চিৎকার করে বলল, জানোয়ার, কুত্তার বাচ্চা, তোর কি করে সাহস হয় আমার মেয়ের সাথে এরকম করা? আমি তোর নামে কেস করব। তুই জানিস ধর্ষণ করলে তার কেস কতদিন চলে? তোকে জেল খাটিয়ে তবে ছাড়বো। আমি একজন আইনজীবী, আইনের সমস্ত ব্যাপার আমি জানি। তোকে আমি ছাড়বো না। আমি এক্ষুনি থানায় এফআইআর করছি। আর সামিরা, তুই চল আমার সাথে। সেলিম খান রিয়াজের নামে থানায় অভিযোগ করে। পুলিশ রিয়াজকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই ঘটনায় রিয়াজ ভেঙে পড়ে। পুলিশ অফিসার হাসান মোল্লা রিয়াজকে বলে, আপনার বাড়ির লোক কেউ নেই? এই ঘটনায় রিয়াজ নীরব হয়ে যায়। সে কোনো কথা বলে না। সেটা খেয়াল করে পুলিশ অফিসার হাসান মোল্লা বলে, আপনার বাড়ির লোককে খবর দিন। আপনি যদি কিছু না করেন তাহলে আপনারা উকিলের ব্যবস্থা করুন। আপনার বাড়ির লোকের ফোন নাম্বার দিন, আমি কথা বলবো। রিয়াজ প্রথমে রাজি ছিল না। তারপর পুলিশ অফিসার হাসান মোল্লার অনুরোধে রিয়াজ পুতুলের নাম্বার দেয়। হাসান মোল্লা পুতুলকে ফোন করে। হাসান মোল্লা বলে, হ্যালো, আমি কি রিয়াজের বোন পুতুলের সাথে কথা বলছি? পুতুল তখন বই পড়ছিল। অপরিচিত নাম্বার থেকে ফোন আসায় সে একটু অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না ব্যক্তিটা কেন তার ভাইয়ের নাম বলছে, আর তার নামই বা কী করে জানলো। তাই সে বলল, হ্যাঁ স্যার, আমি রিয়াজের বোন পুতুল বলছি। আপনি কি একবার থানায় আসবেন?
পুলিশ অফিসারের কথা শুনে পুতুলের মাথা ঘুরতে থাকে। সে চিৎকার করে বলে, ভাইয়া কি করেছে? পুলিশ কেন ভাইয়াকে নিয়ে গেছে? হ্যালো পুতুল, আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলুন। রিয়াজ পুতুলের সাথে কথা বলে রিয়াজ পুতুলকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পুতুল বলে, ভাইয়া তুমি চিন্তা করবে না, আমি তোমার জন্য উকিলের ব্যবস্থা করব, আমি তোমার জামিনের ব্যবস্থা করব। আমি এক্ষুনি যাচ্ছি তোমার কাছে। ভাইয়া আমি তোমায় বিশ্বাস করি, পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাবে, কিন্তু আমার ভাইয়া কোনো দিন এই কাজ করতে পারবে না। উপরে আল্লাহ আছে, যে তোমার এই সর্বনাশ করলো তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আমি উকিল দেখছি ভাইয়া, আমি তোমার জামিনের ব্যবস্থা করব। পুতুলের কথা শুনে রিয়াজ কান্নায় ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, পুতুল, আমি কিছু করিনি। সামিরাকে কখনো আমি খারাপ নজরে দেখিনি। ও শুধু প্রতিশোধ নিতে আজ এই কাজ করলো। আমার সম্মান, আমার কেরিয়ার সব কিছু শেষ করে দিল। আমার বাঁচতে ইচ্ছে করছে না। তারপর মৃত মায়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মা, তুমি আমায় নিয়ে নাও, আমি আর বাঁচতে চাই না। তুমি তো কবে আমায় ছেড়ে চলে গেছো, তারপর আমি কোথায় হারিয়ে গেলাম। বাবা আমার থেকে দূরে চলে গেল। যদি এক মা পেলাম, এক পরিবার পেলাম, তবু তাদেরকে ধরে রাখতে পারলাম না। এই সব ঘটনার পর তারা কি ক্ষমা করবে আমার মতো অপরাধীকে? রিয়াজের কান্না শুনে পুতুলা কাঁদতে থাকে আর বলে, ভাইয়া তুমি তুমি কাঁদবে না, তুমি খারাপ হতে পারো না। নানি ও মা বিশ্বাস করেনি, ওরা আসতে চেয়েছিল। নানি অসুস্থ, মায়ের কাজ আছে। আমি বললাম আমি যাচ্ছি ভাইয়ার সাথে দেখা করতে। তুমি খারাপ নও ভাইয়া, তোমার পরিবার তোমার সাথে আছে। তুমি ভেঙে পড়ো না, সত্যিটা একদিন সবার সামনে আসবে। আমি সব ব্যবস্থা করব, আমাকে একটু সময় দাও ভাইয়া। রিয়াজের সাথে দেখা করে পুতুল বাড়ি ফিরে এলে তার মা বলে, কিরে, কি বললো ওরা? কি বলবে মা, ভাইয়া এখন জেলে আছে। আমি কালকে একটা উকিলের কাছে যাব। ভাইয়ার জামিনের ব্যবস্থা করতে হবে। আমার বিয়ের জন্য যে গয়না আছে সেগুলো বিক্রি করে দেব মা। ভাইয়া আমাদের সবার আগে, আমার গয়নার দরকার নেই। মেয়ের কথা শিলা বেগম হাসলো আর বলল, আমি জানি পুতুল, তুই তোর ভাইয়াকে অনেক ভালোবাসিস, আর তুই যা করবি তোর ভাইয়ার ভালোর জন্যই করবি। তোর বিয়ের জন্য কিছু সোনার গহনা আছে, তুই তাই বিক্রি করে দে। আর রিয়াজে জামিন করে বাড়িতে নিয়ে আয়। ওকে না দেখলে আমার যে বড্ড কষ্ট হয়, বড্ড মনে পড়ছে ওর কথা। যেদিন প্রথম আমি দেখেছিলাম সেদিন আমাকে মা বলে ডেকেছিল, সেটা যে আমি ভুলতে পারি না। আমি ওকে গর্ভে না ধরলেও আমি ওকে নিজের সন্তান মনে করি। তারপর পুতুল তার সোনা গয়নাগুলো বিক্রি করে দেয়। একটা উকিলকে ধরে রিয়াজের জামিনের ব্যবস্থা করে, কিন্তু ধর্ষণের কেস বলে জামিন পেতে চায় না। আস্তে আস্তে টাকাও শেষ হয়ে যায়। পুতুল মনে করে তার একটা চাকরির দরকার। নানি অসুস্থ, সে আর কাজ করতে পারবে না। মা কত টাকা রোজগার করবে পরের বাড়ির কাজ করে? তার উপর তার পড়াশোনার খরচ আছে। যেভাবেই হোক ভাইয়াকে ফিরিয়ে আনতেই হবে। কদিন আগে তার বান্ধবী বলেছিল একটা কোম্পানিতে লোক নেবে, সেজন্য পুতুল সেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। পুতুল বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আজকে ইন্টারভিউ ছিল। সিট ডাউন। ডকুমেন্ট এনেছো? হ্যাঁ স্যার। সব কিছু দেখার পর শরীফুল বলল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করনি? না স্যার, ইতিহাসে অনার্স করছি, এখন দেরি আছে। আর কতদিন বাকি আছে? এখনও 1 বছর, মানে 2টো সেমিস্টার বাকি আছে স্যার। ঠিক আছে, তাহলে এখন তুমি বাড়ি যাও, 1 বছর পরে আসবে। কারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে আমরা কাউকে চাকরি দেই না। এখানে কাজ করতে হলে ন্যূনতম গ্র্যাজুয়েশন দরকার। শরীফুলের কথা শুনে পুতুলের মনটা ভেঙে যায়। সে শরীফুলের দিকে তাকায়, তারপর বলে, স্যার চাকরিটা আমার খুব দরকার ছিল। আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, আমার নানির শরীর ভালো নয়, মা পরের বাড়িতে কাজ করে, আর ভাইয়া। কথাটা বলতে গিয়ে থেমে গেল পুতুল। শরীফুল বলল, প্রতিটা মানুষের সমস্যা আছে, আমাদের কোম্পানির অত সময় নেই তোমার সমস্যার কথা শোনা। কোম্পানি যেটা নিয়ম আমাকে সেটাই করতে হবে। সরি, তোমার জন্য কিছু করতে পারছি না বলে।
শরীফুল যখন ইন্টারভিউ নিচ্ছিল তখন ভেতর থেকে সিসিটিভি ক্যামেরায় কোম্পানির বস আরিয়ান সেটা লক্ষ্য করছিল। পুতুল যখন মন খারাপ করে উঠে পড়ল ঠিক তখনই শরীফুলের ফোনে একটা মেসেজ এলো, আর তাতে লেখা, মেয়েটাকে কাজে নিয়োগ কর। শরীফুল ফোনে মেসেজ দেখে মেয়েটার দিকে দেখল, তখন পুতুল ওখান থেকে বেরিয়ে গেছে। শরীফুল মেসেজে লিখল, স্যার মেয়েটা চলে গেছে। ঠিক আছে, আমি দেখছি। এই কোম্পানির মালিক অন্য একজন আছে, বর্তমানে আরিয়ান কোম্পানি দেখাশোনা করছে, সেই এখন কোম্পানির বস। আর ম্যানেজার শরীফুল আজকে ইন্টারভিউটা নিচ্ছিল, কিন্তু ভেতর থেকে লক্ষ্য রাখছিল কোম্পানির বস আরিয়ান। সে মেয়েটার কথাগুলো শুনছিল, কিছুটা হারিয়ে গিয়েছিল। তাই শরীফুল যখন জবাব দিল তখন আরিয়ানের ধ্যান ভাঙল। সেই মেয়েটাকে আটকানোর জন্য বলল। আরিয়ান অফিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি লিফট করে নিচে নামলো, তখন পুতুল গেট থেকে বের হচ্ছে। আরিয়ান ছুটে গিয়ে পুতুলকে ধাক্কা দিল। পুতুল পড়ে যেতে নিলে আরিয়ান ধরে ফেলে আর বলল, সরি ম্যাডাম। ওকে স্যার। এখানে কত এসেছিলে? সরি, তুমি বললাম বলে কিছু মনে করবে না। তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তুমি বলে ডাকলাম। কোনো ব্যাপার নয় স্যার, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই দোষটা আমারই। এখানে কোথায় এসেছিলে? এখানে আমার ইন্টারভিউ ছিল, তাই এসেছিলাম। তা ইন্টারভিউ কেমন হলো? ওরা আমাকে চাকরি দেয়নি, বলল এখানে কাজ করতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, কিন্তু আমার এখনো পরীক্ষা বাকি আছে। ওরা 1 বছর পর আমাকে দেখা করতে বলেছে, কারণ 1 বছর পর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কাজটা হলে আমার খুব ভালো হতো, দরকার ছিল। আরিয়ান দেখলো পুতুলের চোখটা ছলছল করছে। আরিয়ানের মায়া হলো, সে বলল, ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি কোম্পানির বস, তোমার ব্যবহার আমার ভালো লেগেছে। তুমি 1 বছর আগে নিয়োগ হয়ে যাবে। এখানে কাজ করতে করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলবে। এখনই হয়তো একটু কম স্যালারি পাবে, পরে স্যালারি বাড়বে। তুমি কাল থেকে জয়েন করো। তোমাকে 1 মাসের একটা ট্রেনিং নিতে হবে, তারপর 3 বছর চাকরি করলে চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। পুতুল আরিয়ানের কথা শুনে আরিয়ানের দিকে তাকালো, তারপর হাসি মুখে বলল, সত্যি স্যার? সত্যি। ধন্যবাদ স্যার আপনাকে। আর ধন্যবাদ দিতে হবে না। কাল সকাল 10টার মধ্যে এখানে চলে আসবে, বিকেল 5টার মধ্যে ছুটি হয়ে যাবে। পুতুল বাড়ি ফিরে এলে তার মা বলল, কিরে, তোর আজকে ইন্টারভিউ ছিল, কি হলো চাকরির? না, কাজটা হয়ে গেছে, কালকে জয়েন করছি। স্যার বলেছে কাজের সাথে সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবো। আর তো মাত্র 1 বছর বাকি আছে, তারপর তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই ফেলবো। আমি ভাবছি ওই উকিলকে দিয়ে হবে না। মা, ভাইয়া খুব কষ্ট পাচ্ছে, ওর জন্য আমি একটা অন্য উকিল ব্যবস্থা করব। মা, আজকে তুমি গিয়েছিলে ভাইয়ের সাথে দেখা করতে? না রে, কাজ থাকায় যেতে পারিনি আমি। আমারও তো যাওয়া হয়নি। ভাইয়া কি মনে করলো বলো তো? ভাইয়া খুব কষ্ট পাচ্ছে, বুঝতে পারছি। আমি কাল সকালে আগে ভাইয়ের সাথে দেখা করব, তারপর অফিস যাব। তারপরের দিন সকালবেলা পুতুল অফিসে যাবার আগে রিয়াজের সঙ্গে দেখা করতে যায়। রিয়াজ হাসি মুখে পুতুলকে জিজ্ঞেস করে, কাল বুঝি ব্যস্ত ছিলিস, তাই আসতে পারিসনি? ভাইয়া, কালকে আমার একটা ইন্টারভিউ ছিল, আমি চাকরিটা পেয়ে গেছি। তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি নতুন উকিল ধরবো, তোমাকে এখান থেকে বার করতেই হবে। আমি ব্যস্ত আছি, আবার কেন আমার জামিনের ব্যবস্থা করতে যাচ্ছি? যখন ওরা ছাড়বে। আমার ভাগ্যটা খারাপ, আমি নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি, আর আমার বাঁচতে ইচ্ছে করছে না। আমি আর বাঁচতে চাই না। রিয়াজের কথায় পুতুল বলে, ভাইয়া দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে না, তুমি তো আমায় সান্ত্বনা দাও। দুর্বল হলে চলবে না, আমাদের শক্ত হতে হবে। তাহলে তুমি কেন ভেঙে পড়ছো ভাইয়া? তুমি যদি নির্দোষ হয়ে থাকো, তুমি ন্যায় বিচার পাবেই। শুধু একটু অপেক্ষা করো, তোমার সুদিন আসবেই। পুতুলের অফিস আসতে একটু দেরি হয়ে যায়। পুতুল ভেতরে ঢোকার সাথে সাথে ম্যানেজার শরীফুল বলে, প্রথম দিনই লেট, স্যার তোমাকে ভেতরে ডেকেছে। শরীফুলের কথা শুনে পুতুল ভেতরে ঢোকার পারমিশন নিয়ে রুমের ভেতর ঢোকে। আরিয়ান ওকে ইশারায় বসতে বলে। আরিয়ান পুতুলকে জিজ্ঞেস করে, প্রথম দিনে লেট, কিছু কাজ ছিল বুঝি?
আরিয়ানের কথায় পুতুল কি বলবে ভেবে পেল না। আরিয়ান পুনরায় জিজ্ঞেস করলো, তোমাকে আমি এক জায়গায় যেতে দেখছিলাম। ওখানে সাধারণত যারা খারাপ কাজ করে তারাই থাকে। তুমি বুঝতে পারছো আমি কি বললাম? ওখানে কেউ তোমার আছে? তুমি দেখা করতে গিয়েছিলে? আরিয়ানের কথা শুনে মনে হলো সবটা খুলে বলাই ভালো। চাকরির প্রথম দিনেই সে মিথ্যে বলতে চাইল না। তারপর পুতুল আরিয়ানকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বলল। সব শুনে আরিয়ান বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার ভাইয়ের কোনো দোষ নাই, খুব ভালো মানুষ। তবে তুমি চিন্তা করবে না, আমার পার্সোনাল উকিল আছে, তোমার ভাইয়ের জামিন আমি করিয়ে দেব। আমি আজকে অফিসে শেষে উকিলকে সাথে নিয়ে তোমার ভাইয়ের সাথে দেখা করব। তোমার কোনো অসুবিধা নেই তো? না স্যার, অসুবিধে নেই। ধন্যবাদ স্যার, এই উপকারটা করলে ভালো হয়। আমি একটা উকিল ধরেছিলাম, সে ভালো নয়। কত টাকা খরচ হয়ে গেল। আমার বিয়ের জন্য আমার মা গয়নাগুলি রেখেছিল, সেগুলো বিক্রি করে দিলাম। তবুও ভাইয়ার আর জামিনের ব্যবস্থা করতে পারলাম না। আমার মনে হচ্ছে এই উকিল সাহেবও জড়িত আছে ওই মহিলার সাথে। পুতুলের কথা শুনে আরিয়ান হাসলো আর বলল, তোমার এখন বয়স কম পুতুল, তুমি অনেক কিছুর ব্যাপারে অভিজ্ঞ নয়, তাই আমি কখনো তোমাকে খারাপ ফাঁদে পা দিতে দেব না। দেখা যখন তোমার সাথে আমার হয়ে গেছে, আমি তোমার পাশে ছায়া হয়ে থাকবো। আর তোমার ভাইয়াকে অবশ্যই আমি জামিন করাবো, আমি কথা দিচ্ছি। এবার ম্যানেজারের কাছে থেকে তুমি কাজটা বুঝিয়ে নাও, কেমন? অফিস শেষে আরিয়ান পুতুলকে নিয়ে আর তার উকিল শেখ মাহমুদকে নিয়ে রিয়াজের কাছে যায়। পুতুলের সাথে ওদেরকে দেখে রিয়াজ পুতুলকে বলে, ভাইয়া, এনাদের সাথে আলাপ করো। ইনি আমাদের কোম্পানির বস আরিয়ান, আর ইনি উকিল সাহেব। এনার নাম শেখ মাহমুদ। ও তোমার সাথে কথা বলবে। শুধু শুধু কেন এসব করছিস? আমি যেমন আছি তেমন থাকি না। রিয়াজের কথা শুনে আরিয়ান বলল, ভাইয়া, এটা আবার কোন কথা? দোষ না করে দোষী হলে বিনা দোষে জেল খাটছেন, আবার বলছেন যেমন আছি তেমনই থাকি। এটা কাপুরুষরা বলে। আপনার মধ্যে যথেষ্ট সাহস আছে, আমি সেটা দেখতে পাচ্ছি। আমার মনে হয় মহিলাটি আপনাকে মিথ্যা করে ফাঁসিয়েছে। যাই হোক, সত্যটা উঠে আসবেই, তাই নিজেকে মিথ্যা দোষী না হয়ে সত্যটাকে খোঁজার চেষ্টা করুন। আর ইনি যা যা জিজ্ঞাসা করবেন আপনি সবটাই বলবেন। মাসুম শেখ রিয়াজের কাছ থেকে জানতে চাইল, আচ্ছা, আপনি সেলিম খানের বাড়িতে কতদিন কাজ করেছেন? 8 মাস। সেলিম খানের মেয়েকে কি আপনি আগে থেকে চিনতেন? চিনতাম। আমি যে কলেজে পড়তাম ও সেই কলেজে ভর্তি হয়েছিল। একদিন ও আমাকে ধাক্কা মেরেছিল আর প্রিন্সিপালের ছেলের কাছে মিথ্যে কথা বলেছিল। স্যার সিসিটিভি ফুটেজে দেখে আমার কোনো দোষ নেই, সেই জন্য ওরা মেয়েটাকে অপমান করেছিল। মেয়েটা ওই কলেজ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তারপর নাকি ডাক্তারি পড়তে চেন্নাই গিয়েছিল। আর এদিকে আমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করছিলাম। হঠাৎ সেলিম খানের কাছে আমি একটা কাজ পাই। উনি আমাকে খুবই ভালোবাসতেন। ওদের বাড়ির চেম্বারে সন্ধ্যা 7টা থেকে 9টায় এই 2 ঘন্টা থাকতাম। আর সকালে ওনার যেদিন কোর্টে ডিউটি করতো আমি ওনার সাথে যেতাম। তারপর ওনার মেয়ে ফিরে আসে আর আমাকে বাড়িতে দেখে চিনতে পেরে যায়। সেদিন বুঝেছিলাম উনি খুব বিরক্ত আমাকে দেখে। তারপর সেদিন তো ঘটে গেল আমার জীবনের একটা কালো অধ্যায়। সামিরা যে আমার সাথে এরকম করতে পারে আমি তো ভাবতেও পারিনি। আপনাকে চিন্তা করতে হবে না, সেলিম খানকে আমি দেখে নেব। আমি আপনাকে চিনি, সেলিম খানের সাথে আপনাকে দেখেছি। শেখ মাহমুদ ও সেলিম খান কোর্টের মধ্যে নানা রকম তর্ক করে। আবার সেলিম খান ও শেখ মাহমুদ দুজনের ভালো বন্ধু। শেখ মাহমুদের কোর্টে দিন পড়লে ডাক্তারকে ডেকে পাঠায়। ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার কিছুটা নার্ভাস হয়ে যায়। ডাক্তার বলে, সামিরার কথাতে আমি মিথ্যা রিপোর্ট তৈরি করেছি, এতে আমার কোনো দোষ নেই। সামিরার শরীরে কোনো রেপের চিহ্ন পাওয়া যায় না। শেখ মাহমুদ সামিরাকে জেরা করে নানা রকম প্রশ্ন করতে থাকে। সামিরা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি মিথ্যে বলেছি, রিয়াজ আমাকে কিচ্ছু করেনি। এটা কি ছেলে খেলা? একটা মানুষের জীবন নিয়ে খেলেছো, আর কি সুন্দর করে বলে দিলেন। আমি সব কিছু তদন্ত করছি। আপনি যে মিথ্যা কথা বলছেন সেটা আপনার বাবা বুঝতে পেরে গেছিল, সেজন্য তো আমার কাছ থেকে আপনার বাবা সরে গেল। আপনাদের বাড়িতে কাজের লোক মনি ও আপনার বাবাকে সব বলে দিয়েছিল যে আপনি মিথ্যা বলছেন।
আপনি কিভাবে মিথ্যা কথা বলে রিয়াজকে আপনার রুমে ডেকে নিয়ে গেছিলেন। সে সবটাই দেখেছিল। আপনি টাকা দিয়ে আপনার দারোয়ানের মুখটা বন্ধ করতে পারেন, কিন্তু আর কারো পারেননি। মনি যে ওর রুমে ছিল সেটা আপনি জানতেন না। আপনি ভেবেছিলেন বাড়িতে কেউ নেই। আপনি যখন রিয়াজকে রুমে নিয়ে যাচ্ছিলেন তখনও দেখেছে, তারপর লুকিয়ে পড়েছিল। আপনার মাকে মনি সমস্ত ঘটনা বলেছিল, আর আমার মা ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারকে সব সত্য বলে দেয়। আপনি বলুন, আপনি কেন এই কাজটা করলেন? প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি ভুলতে পারছিলাম না কলেজের সেই অপমান। এবার আপনার কি হবে সেটা জানেন? রিয়াজ তো ছাড়া পেয়ে যাচ্ছে, আর আপনাকে মিথ্যা অভিযোগের জন্য জেলে থাকতে হবে। মিথ্যে অভিযোগ করার জন্য সামিরা 3 মাসের জেল ও 1 লাখ টাকা জরিমানা করা হয়, আর রিয়াজকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। এদিকে সেলিম খান তার স্ত্রী নূরজাহান বেগমকে বলে, আমরা কিছু ভুল করলাম নূরজাহান। বুঝতে পারছি না, আসলে রক্তের একটা ব্যাপার থাকে। ও তো রক্তটাই ভালো নয়, ও কি করে ভালো হবে? এরকম মেয়েকে দত্তক নেওয়া চেয়ে আমাদের নিঃসন্তান থাকাই ভালো ছিল। যাই হোক, আমরা ভুল করেছি। রিয়াজের কথা আমাদের শোনা উচিত ছিল, আমরা সেটা শুনিনি। আমরা কালকে ওর সাথে দেখা করতে যাব আর ওর কাছে ক্ষমা চেয়ে নিব। যত সর্বনাশ করেছে ওই তিশা, ওর জন্যই সামিরাকে আমরা দত্তক নিয়েছি। আমার তাই মনে হয়, ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি একজন আইনজীবী, অনেক কঠিন কেস আমি লড়াই করেছি, কিন্তু আমি কি করে ভুল হতে পারি? তারপরের দিন সেলিম খান ও নূরজাহান বেগম রিয়াজের সাথে দেখা করতে তাদের বাড়িতে আসে। রিয়াজকে জিজ্ঞেস করে, কেমন আছো বাবা তুমি? আলহামদুলিল্লাহ স্যার। তো আমার এখানে কোথায় এসেছিলে? তোমার সাথে দেখা করতে এসেছিলাম বাবা, আর তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমরা খুব ভুল করেছি। তোমার কথা শোনা আমাদের উচিত ছিল। আমরা সামিরাকে চিনতে পারি না, ও যে এরকম তোমার সাথে করবে আমরা ভাবতে পারিনি। স্যার ছেড়ে দিন এসব কথা। আমি ভুলে গেছি সামিরা তো আপনাদেরই মেয়ে। এসব কথা আর বলবেন না। রিয়াজের কথা শুনে নূরজাহান বেগম বলে, না বাবা, সামিরা আমাদের মেয়ে নয়। নূরজাহান বেগমের কথায় রিয়াজ সেলিম খান ও নূরজাহান বেগমের দিকে তাকায় আর বলে, আমি ঠিক বুঝলাম না, কেন বলছেন সামিরা আপনাদের মেয়ে নয়? রিয়াজের কথা শুনে নূরজাহান বেগম বলে, হ্যাঁ বাবা, ঠিকই বলেছি। সামিরা আমার ননদ তিশার বান্ধবীর মেয়ে। তিশার বান্ধবীর নাম জয়া। জয়া নাকি ও নিজের স্বামীকে খুন করেছে। অনেকে বলে জয়া নাকি একজনের সাথে সম্পর্কে ছিল, ওর স্বামী আপত্তি করায় ও নিজের হাতে স্বামীকে খুন করেছে। তিশা আমাদের স্যারকে জয়ার জামিনের জন্য ব্যবস্থা করে দিতে বলেছিল। তোমাদের স্যারকে সব অন্যায় কেসে ব্যস্ত থাকায় তার বন্ধুর হাতে জয়ার কেস তুলে দেয়। অনেক চেষ্টা করেও সেই ব্যক্তি জয়ার জামিন করাতে পারেনি। সামিরা তখন 4 বছরের ছোট্ট মেয়ে। তিশা সামিরাকে আমাদের হাতে তুলে দেয় আর বলে, তোমাদের তো বাচ্চা হয়নি, তোমরা একে দত্তক নিয়ে মানুষ করো। সেই থেকে সামিরা আমাদের কাছেই থাকে। জেলে থাকা কালীন অসুস্থ হয়ে পরে জয়া সেখানেই সে মারা যায়। আমরা সামিরাকে আইনের সমস্ত নিয়ম মেনে দত্তক নেই আর সামিরাকে আমাদের এখানে নিয়ে চলে আসি। তারপর সে সামিরা এখানেই মানুষ হয়। কিন্তু রক্ত কথা বলে, একটা কথা আছে না, যার মা ঠিক নয় সে কি করে ভালো হতে পারে? ওদের মুখ থেকে সব কথা শুনে রিয়াজ বলে, আপনারা যেভাবে ওকে আদরে মানুষ করেছেন দেখে মনে হয় না। আমরা বুঝতে দেই নাই যে আমাদের পেটের মেয়ে নয়। সামিরা জানি যে ও আপনাদের মেয়ে নয়। ও জানতো না, এবার বলে দিব, ফিরে আসুক তারপর সব বলছি। সেলিম খান নূরজাহান বেগম চলে যান। রিয়াজ চিন্তা করতে থাকে সে এবার কি করবে। সে তার এক বন্ধু সাব্বিরকে ফোন করে আর বলে, সাব্বির তুই কি করছিস? রিয়াজের কথা শুনে সাব্বির বলে, তোকে তো আমি বলেছিলাম হঠাৎ করে বাবা মারা যায়, তাই বাবার ব্যাংকে চাকরিটা আমি পেয়ে যাই। চাকরির জন্য আমাকে এখানে ফোন করতে হয়নি। তুই কি করছিস এখন? তার মানে তুই এখন আমাদের স্টেটের বাইরে আছিস, তাই তো? না না, রাজ্যের বাইরে নয়, আমি কলকাতাতেই চাকরিটা পেয়েছি। ভালো হয়েছে। তোর মা একা,
মায়ের কাছে থাকতে পারবি। আমার খুব ইচ্ছে ছিল জানিস তো, আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ি, কিন্তু সেটা আর হলো না রে। গরিব ঘরের স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়। আমি আর কি করব? এত জব যদিও করছিলাম, সেখানে মিথ্যা অপবাদ দিল, আমার চাকরি চলে গেল। মিথ্যা অপবাদ? কে তোর নামে মিথ্যা অপবাদ দিয়েছে? সাব্বিরের কথা শুনে রিয়াজ তাকে সমস্ত ঘটনার কথা খুলে বলে। সব শুনে সাব্বির বলে, ছি, স্বামীরা ওই রকম মেয়ে? কলেজে যেদিন এই ঘটনাটা ঘটে আমি তো ছিলাম। এই ঘটনাটা ভুলতে পারলে না? ডাক্তার হওয়ার পরও ওই সামান্য বিষয়টাকে মনে রাখলো ও? জীবনে বড় হবে কি করে? এসব ছোটোখাটো ঘটনা মন থেকে মুছে ফেলতে হয়। ওর জীবনে কষ্ট আছে দেখবি। ও তোর সাথে ঠিক কাজ করেনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই যদি আমার কথা শুনিস তাহলে তোকে আমি একটা সাজেশন দিতে পারি। সাজেশনের কথা শুনে রিয়াজ বলে, সাজেশন বলতে আমি ঠিক বুঝলাম না, কোন বিষয়ে বলছিস? সাজেশন বলতে তোর বিজনেসম্যান হওয়ার ইচ্ছা আছে আর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমি তো এখন ব্যাংকে চাকরি করি। তুই চাইলে আমার ব্যাংক থেকে লোন নিতে পারিস। এখন তো সরকার থেকে স্টুডেন্টদের লোন দিচ্ছে। তোর বয়স এমন কিছু নয়। তুই লোন নিয়ে বিজনেস ম্যানেজমেন্ট পড়ে নতুন করে শুরু কর, দেখবি তুই একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান হবি। সাব্বিরের কথা শুনে রিয়াজ বলল, লোন তো নিলাম, লোন কি করে পরিশোধ করব? কাজ করে শোধ করবি। কত মানুষই তো লোন নেয় আবার শোধ করে দেয়। ঠিক আছে, তুই আমাকে একটু সময় দে, আমি আলোচনা করি আমাদের বাড়ির লোকের সাথে, তারপর তোকে আমি বলবো। তুই যদি চাস, দিল্লিতে আমার এক পরিচিত বন্ধু পড়াশোনা করছে, আমি তাহলে তার সাথে যোগাযোগ করিয়ে দেব। ধন্যবাদ সাব্বির, আমাকে ভালো উপদেশ দেওয়ার জন্য। রিয়াজ তার বোন পুতুলকে বলে, পুতুল আমার এক বন্ধু ব্যাংকে চাকরি করে, ওর নাম সাব্বির। আমার খুব ইচ্ছে ছিল বিজনেস ম্যানেজমেন্ট পড়ার। সাব্বির বলল ও লোনের ব্যবস্থা করে দেবে। তারপর ওর পরিচিত আত্মীয় দিল্লিতে থাকে, বিজনেস ম্যানেজমেন্ট নিয়েই পড়ছে, ওই ব্যবস্থা করে দেবে বলেছে। আমি কি যোগাযোগ করব? রিয়াজের কথা শুনে পুতুল বলল, ভাইয়া, ওটা আবার বলতে হবে? তোমার ভবিষ্যৎ যেখানে জড়িত সেটা আমরা কখনোই আপত্তি করব না। আর এই সুযোগ হাতছাড়া করো না ভাইয়া। তুমি যোগাযোগ করো। মাত্র তো কয়েকটা বছর তুমি পড়াশোনা করো, ফিরে এসে তুমি ব্যবসা করবে, দেখবে ভাইয়া তুমি সফল হবেই। তুমি একজন সফল ব্যবসায়ী হবে। 3 মাস জেল খাটার পর সামিরা বাড়ি ফিরে আসে। আসলে সেলিম খান চেয়েছিল সামিরা জেল খাটুক, তবে যদি ওর মধ্যে পরিবর্তন হয়। সে উকিল হয়ে সামিরাকে ছাড়ানোর কোনো চেষ্টা করেনি, না ও জামিনের জন্য টাকা দিয়েছে। ও সামিরার উপর প্রচণ্ড বিরক্ত ছিল। সেলিম খান রিয়াজকে পছন্দ করত। রিয়াজের ব্যবহার, কাজের প্রতি আগ্রহ সেলিম খানকে আকৃষ্ট করেছিল। সামিরা ফিরে এলে নূরজাহান বেগম বলে, কি করতে বাড়ি ফিরে এসেছিস? তোর মতন মেয়ের মুখ আমরা দেখতে চাই না। মা, আমি ভুল করে ফেলছি, আমায় ক্ষমা করে দাও। রিয়াজের সাথে এরকম কাজ করা উচিত হয়নি। আসলে একটা প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই আমি কাজটা করে ফেলেছি। তুই আমায় মা বলে ডাকবি না, না ওকে বাবা বলে ডাকবি। তুই বাড়ি থেকে চলে যা। তুই আমাদের মেয়ে নয়। যদি আমাদের মেয়ে হতিস তাহলে এত বড় একটা পাপ কাজ করতে পারতিস না। নিরীহ ছেলের নামে এতটা বদনাম করতে পারতিস না। কবে কি ঘটনা ঘটেছে ওইটা সামান্য ব্যাপার নিয়ে সেখানে তুই তাকে দোষারোপ করেছিস। সেই ব্যাপারটা মাথায় রেখে দিয়েছিস। তুই একজন ডাক্তার, অথচ সামান্য একটা বিষয়কে এখনো মনে রেখে দিয়েছিস। তুই বড় হবি কবে রে? আসলে তোর শরীরের রক্তটা তো ভালো নয়। তুই হয়তো জানিস না, তুই আমাদের দত্তক কন্যা, তাই তোর প্রতি আমাদের বিশ্বাস হারিয়ে গিয়েছে। তুই এখন এখান থেকে চলে যা। ও তোকে অথচ খরচ করে ডাক্তারি পড়িয়েছে, জীবনে দাঁড়িয়ে গিয়েছিস। এবার নিজের রাস্তা নিজে দেখে নে। আমরা তোর বাবা মা হতে চাই না। নূরজাহান বেগমের মুখ থেকে এই কথা শুনে সামিরা বলে, তুমি কি বলছো মা? আমি তোমাদের মেয়ে নই, আমি অনাথ। হ্যাঁ, তুই অনাথ। আমরা তোকে দত্তক নিয়েছি। তোর সাথে আমাদের কোনো রক্ত সম্পর্ক নেই। তোর বাবাকে তোর মাই খুন করেছিল। কোনো এক ব্যক্তির সাথে তোর মার পরক্রিয়া করতে গিয়ে ধরা পড়ে গেছে। যে ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে তোর মা
তোর বাবাকে মেরে ফেলে, তখন তোর বয়স 4 বছর। আর ওই তিশা তোর মায়ের বান্ধবী, ওর মাধ্যমে আমরা তোকে দত্তক নেই। তুই একজন গরিব আর অনাথ মেয়ে, তোকে আমরা কখনো বুঝতে দেইনি। কিন্তু তুই রিয়াজের সাথে যেটা করেছিস সেটা ঠিক কাজ করিসনি। তোর বাবাও আমি প্রথমে ভেবেছিলাম সত্যি, সেজন্য রিয়াজকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। তোর বাবা তোর হয়ে কেস লড়েছিল, কিন্তু শেষ মাহমুদ যখন রিয়াজের হয়ে কেস লড়লো এবং সে আমাদের সাথে কথাও বলল, ও না বুঝে কখনো কেস হাতে নেয় না। ও জানতো রিয়াজ নির্দোষ, সেজন্য ও কেসটা নিয়েছিল। ও কেস নেওয়া মানে ও জিতবে। কি মুখে তোকে দেখতে যাব? তোর রক্তেই তো গন্ডগোল, তুই কি করে মানুষ হবি বল? হয়তো পড়াশোনা করেছিস, ডাক্তার হয়েছিস, কিন্তু মানুষ হতে পারিসনি, তাই আমাদের আফসোস রয়ে গেল। একটা কথা আছে না, রক্ত যদি কারো খারাপ হয়, সে যে পরিবারে থাকুক না কেন, কোনোদিনও সে ভালো হতে পারবে না। আর তুই হলি তার জলযন্ত্র প্রমাণ। যদি না হতিস, ওরকম নিরীহ ছেলেকে তুই মিথ্যা অপবাদ দিতে পারতিস না। জীবনে তোকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তুই তোর রাস্তা দেখ। আর আমাদের বাবা মার পরিচয় কখনো দিবি না, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মায়ের মুখ থেকে এই কথা শুনে ওখানে মাথায় হাত দিয়ে বসে পড়ে সামিরা। সেটা লক্ষ্য করে নূরজাহান বেগম ও সেলিম খান। আর নূরজাহান বেগম বলে, এখন মাথায় হাত দিয়ে বসে থাকলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুই আমাদের বাড়ি থেকে চলে যা, এখানে আর তোকে থাকতে হবে না। আর যদি থাকিস, ভদ্রময় হয়ে থাকবি। মায়ের মুখ থেকে এই কথা শুনে সামিরা বলে, আমি কোথায় যাব মা? আমি তো শুধু তোমাদের চিনি, তোমরা আমার বাবা মা। আমি তো জ্ঞান হতে তোমাদের দেখেছি। আমি আর ভুল করব না। আমি রিয়াজের কাছে ক্ষমা চেয়ে নেব। মা, তুমি জানো ওদের বাড়ির ঠিকানা? মেয়ের মুখে অনুতাপের ছায়া দেখতে পায় নূরজাহান বেগম। মেয়েকে বলে, ঠিক আছে, আমি তোকে ঠিকানা দিব, তুই যাবি গিয়ে রিয়াজের কাছে ক্ষমা চাইবি। দেখ রিয়াজ তোকে ক্ষমা করে কি না। তারপরের দিন সামিরা নূরজাহান বেগমের কাছ থেকে ঠিকানা নিয়ে রিয়াজের বাড়িতে যায়। বাড়িতে তখন কেউ ছিল না, তার নানি ঘরে শুয়েছিল। সামিরা রিয়াজ বলে ডাকতে লুসি বেগম বাইরে বেরিয়ে আসার বলে, কে তুমি? কি চাই? লুসি বেগমের কথা শুনে সামিরা আমতা আমতা করে বলে, এটা কি রিয়াজদের বাড়ি? এটা রিয়াজদের বাড়ি, তবে রিয়াজ এখানে থাকে না। রিয়াজ কোথায় থাকে? আমি বলতে পারবো না, আমার নাতনি পুতুল জানে। ওর ভাইয়া কোথায় আছে ও বলতে পারবে। আর তুমি কেন রিয়াজের খোঁজ নিচ্ছ? তুমি কি রিয়াজকে চেনো? হ্যাঁ চিনি। আন্টি, আপনার নাতনির ফোন নাম্বারটা আমায় দেবেন? তাহলে আমি ওর সাথে কথা বলে নিতাম। আমি ফোন নাম্বার বলতে পারবো না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু জানি না। আপনার নাতনি পুতুল, ও কোথায় গেছে? ও কাজে গেছে, ও বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আপনার নাতনি কি কাজ করে? বললাম না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত জানি না। শুধু জানি চাকরি করে, তবে কি চাকরি বলতে পারবো না। যদি সব কিছু জানতে চাও তাহলে সন্ধেবেলা পর্যন্ত আমাদের এখানে থাকো। আমার নাতনি সন্ধ্যের পর বাড়ি ফিরবে, তখন ওর কাছ থেকে জেনে নেবে। লুসি বেগমের কথা সামিরা ভাবে, তারপর বলে, ঠিক আছে, আমি সন্ধ্যের পর আপনাদের এখানে আসবো। সামিরা চলে গেলে লুসি বেগম মনে মনে ভাবে আর বলে, এই মেয়েটা কি আমার নাতিকে ফাঁসিয়েছে? বিশ্বাস নেই, দেখে মনে হয় বড় লোকের সুন্দরী শিক্ষিত মেয়ে। এরা তো এরকমই করে। ঠিক আছে, সন্ধ্যাবেলা আসুক, তারপর আমিও দেখে নেব আমার নাতিকে ফাঁসানোর শাস্তি। সন্ধ্যাবেলা পুতুল বাড়ি এলে লুসি বেগম বলে, পুতুল, আজকে একটা মেয়ে বাড়িতে এসেছিল, তোর ভাইয়াকে খুঁজছিল। নানির কথা শুনে পুতুল বলল, কি নাম মেয়েটার? তোমার নাম বলেছে? নামটা বললো, তবে আমি ভুলে গেছি। আমার কি মনে হয় জানিস, তোর ভাইয়াকে যে মেয়েটা ফাঁসিয়েছে সেই মেয়েটা নয় তো? মেয়েটাকে দেখে মনে হয় খুব শিক্ষিত এবং বড় লোকের মেয়ে, দেখতে শুনতে ভালো। মেয়েটা তোর ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিল, আমার কাছ থেকে জানতে চাইছিল তোর ভাইয়া কোথায় গেছে। আমি বলেছি আমি কিছু জানি না। তোর ফোন নাম্বার চাইছিল, আমি বলেছি আমি জানি না। সন্ধ্যের পর আসবে বলেছে, তোর সাথে কথা বলবে। লুসি বেগমের কথা শুনে পাশ থেকে ওর মেয়ে শিলা বেগম বলল, আসুক না আমাদের বাড়িতে,
যদি ওই মেয়ে হয় ঝাঁটা মেরে তাড়াবো। আমার ছেলের নামে বদনাম করা। রাত 9টার সময় সামিরা গাড়ির ড্রাইভারের সাথে পুতুলদের বাড়িতে এলো। লুসি বেগম তখন ঘুমিয়ে পড়েছে। পুতুল দরজা খুলে দিতে সামিরা বলল, তুমি পুতুল? সামিরার কথা শুনে পুতুল বলল, হ্যাঁ, কেন বলুন তো? তোমার সাথে আমার দরকার আছে, আমি কি একটু বসতে পারি? হ্যাঁ, অবশ্যই বসতে পারেন, ভিতরে আসুন। সামিরা ভেতরে ঢুকে পুতুলকে বলল, আমি সকালের দিকে এসেছিলাম, তখন তুমি ছিলে না। একজন বয়স্ক মহিলা, সম্ভবত তোমার নানি বা দাদি হবে, উনি বললেন তুমি নাকি কাজে গেছো, ফিরতে রাত হবে। আমি তাই তো রাত 9টার পর সময়ে এলাম। এত রাতে ডিস্টার্ব করার জন্য আমাকে ক্ষমা করবে। সেটা ঠিক আছে, কি জন্য আমার কাছে এসেছেন সেটা বলুন। তোমার ভাইয়া রিয়াজ এখন কোথায়? ওর সাথে আমার দরকার আছে। আপনি ভাইয়াকে চেনেন? হ্যাঁ, চিনি। আপনি কি ভাইয়ার সাথে পড়তেন? পুতুলের কথায় সামিরা কি উত্তর দেবে ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থাকলো। সেটা দেখে পুতুল বলল, কি ব্যাপার, কিছু বলছেন না কেন? জিজ্ঞাসা করছি আপনাকে, ভাইয়ার সাথে পড়তেন? ভাইয়াকে চিনলেন কি করে? কোথায় বাড়ি আপনার? পুতুলের প্রশ্নে সামিরা আমতা আমতা করে বলল, আমার নাম সামিরা। আসলে আমি তোমার ভাইয়াকে সরি বলতে এসেছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। পুতুল কিছু বলবে কি, তার আগে শিলা বেগম রুম থেকে বেরিয়ে আসে আর সামিরাকে উদ্দেশ্য করে বলে, বের হ আমার বাড়ি থেকে কালনাগিনী। তুই আমার ছেলের নামে মিথ্যে বদনাম দিয়ে আবার সরি বলতে এসেছিস? তোর কথাটা বলতে লজ্জা করলো না? আমার নিরীহ ছেলের নামে বদনাম করে কি আনন্দ পেলি তুই? শিলা বেগমের মুখ থেকে এই কথা শুনে সামিরা বলল, আসলে আন্টি, বিষয়টা যে এতটা হবে আমি ভাবতে পারিনি। ভাবতে পারিসনি মানে? একটা ছেলের জীবন নিয়ে খেলছিস আর বলছিস ভাবতে পারিসনি? তোর কি ফ্যামিলির চরিত্র এইরকম নাকি রে? তোর মা কি তোকে এরকম শিক্ষা দিয়েছে? ছি, তুই যদি আমার মেয়ে হতিস তোকে গলা টিপে মেরে দিতাম। দরকার নেই তোর মতো মেয়ের। তোর মতো মেয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোর জন্য আমার ছেলে কত কষ্ট পেয়েছে, রাতের পর রাত কেঁদেছে। মিথ্যে বদনাম দিয়েছিস তুই। এলাকার সকল লোক জানে যে সে একজন আসামি। সে কোনো কাজ করে না, তো তাকে তুই অভিযুক্ত করে ফেললি। ছি ছি ছি, আজকে তোর জন্য আমার ছেলেকে বাড়ি থেকে চলে যেতে হলো, শুধু তোর জন্য। কালনাগিনী, ডাইনি, রাক্ষসী, তুই বাড়ি থেকে চলে যা, না হলে তোকে আমি ঝ্যাঁটা মেরে তাড়াবো।